আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। আরিফ নেওয়াজের সকালকে শুরু হলো মেয়ের হাতে বানানো কফি দিয়ে। বেশ গুমোট বেঁধে বসে কফি খাচ্ছেন। অনিমার রাত থেকে এই পর্যন্ত রুদ্রের সেই কথা নিয়ে কিছু বলেননি তাকে। ওদের জামাই শ্বশুরের ঝামেলা ওরাই সামলাবে, এতে অনিমাই বা কি বলবেন। অধরা আরেক কাপ কফি বানিয়ে নিয়ে গেল রুদ্রের জন্য। আরিফ নেওয়াজ মেয়ের দিকে তাকিয়ে বললেন, অধরা, কফি এদিকে নিয়ে এসো। অধরা বাধ্য মেয়ের মতো ফিরে এসে দাঁড়ালো বাবার সামনে। আরিফ নেওয়াজ বললেন, কফিটা এখানে রেখে রুদ্রকে ডেকে নিয়ে এসো, একসাথে বসে কফি খাই। ঠিক আছে। অধরা চলে গেল। রুদ্রের রুমে এসে দেখল দরজা অর্ধেক খোলাই। দরজা খুলে রুমে ঢুকতেই দেখল রুদ্র শার্ট পরল। অধরা পেছন থেকে বলল, কফি বানিয়েছি, নিচে আসুন। কেন, তুই এলি, নিয়ে আসতি? আব্বু বলল কফি রেখে রুদ্রকে ডেকে আনো। ও মা, শ্বশুর আব্বু তাই বলেছে? চল যাই। এসব আবার কেমন কথাবার্তা? কেমন আবার? তোর বাপকে আতঙ্ক বললে তুই খেপে যাস, তাই তো শ্বশুর আব্বু বলে ডাকছি। আর রাতে যে কাহিনী হলো। রুদ্র থামল। অধরা কপালে ভাঁজ ফেলে জিজ্ঞাসা করল, কি কাহিনী? রুদ্র রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, কফি ঠান্ডা হলো, চল তো। অধরা পেছন পেছন এলো। রুদ্র এমন ভাব নিয়ে এলো যেন ও জানেই যে রাতে কি কথা বলেছে। আরিফ নেওয়াজ তখনও গম্ভীর। রুদ্র কফিটা নিয়ে তার পাশে গিয়েই বসল। আরিফ নেওয়াজ থেকে থেকে আর চোখে রুদ্রের দিকে তাকাচ্ছেন। রুদ্র শয়তানি করেই বলল, মেঝো আব্বু, ভালো আছো? অধরা সেখান থেকে কেটে পড়ল। না জানি রুদ্রের মাথায় কি ঘুরপাক খাচ্ছে, আবার কি না কি বলে দেয়। এর থেকে ওর এখানে না থাকাই ভালো। আরিফ নেওয়াজ গম্ভীর কণ্ঠে বললেন, রুদ্র দোপাটি দাঁত বের করে হেসে বলল, আমাকে জিজ্ঞাসা করো? আরমান নেওয়াজ হাসার চেষ্টা করে বললেন, কেমন আছো? অনেক ভালো, তবে তোমার মেয়েকে পেলে আরও ভালো থাকতাম। রুকাইয়া কিচেনে থেকে রুদ্র আর আরিফ নেওয়াজের বন্ধুত্বপূর্ণ আলাপচারিতা দেখে অনিমাকে বললেন, দুজনের মাঝে এত বন্ডিং ভালো হলো কবে থেকে? রাতের থেকে ভাবি। মানে? অনিমা আস্তে করে বললেন, রাতে অধরার ফোনটা আমাদের ঘরে ছিল। তোমার ছেলে রাত 1টার সময় কল দিয়ে আমার মেয়েকে কি বলে জানো? না বাবা, আমি বলতে পারবো না। যে কথাগুলো বলেছে ওগুলো শুনলে যে কেউ ভাববে ওদের বিয়ে হয়েছে। তোর আর বলতে হবে না রে, আমারই ছেলে তো, আমি বুঝতে পেরেছি কি বলবে। অধরার বাবা এই নিয়েই দেখো কেমন গুমোট বেঁধে আছে। ও, এখন বুঝলাম। আজ অফিসে রুদ্র কাজের ফাঁকে ফাঁকে যখনই সুযোগ পেয়েছে তখনই আরিফ নেওয়াজের সাথে এরকমভাবেই কথা বলেছে। বিকেলের দিকে রুদ্র ওর কাজ শেষ করে বাড়ি ফিরে আসে। শুরুতে ড্রয়িং রুমে অধরাকে দেখতে পেল। হাতে পায়ে নেল পালিশ নেবে মনে হয়। রুদ্র এগিয়ে এসে ওর হাতটা ইচ্ছাকৃতভাবে নাড়িয়ে দেয়। শুরুতেই নেল পালিশটা ভালোভাবে দিতে পারল না। অধরা ঠান্ডা মেজাজে বলল, এটা কোনো কাজ করলেন? রুদ্র পাশে বসে আবদার করে বলল, আমি দিয়ে দেব, তুমি পারবে? আরে দে তো। অধরা নেল পালিশটা দিয়ে দিল। রুদ্র ভালো মতোই হাতে নেল পালিশ দিয়ে দিল। এরপরে পায়ের দিকে হাত দিতেই অধরা একটু সরে গিয়ে বলল, ছি ছি, পায়ে হাত দিবেন না। হাত দিব না, জাস্ট নেল পালিশ দেব। লাগবে না, আমাকে দিন, আমি নিতে পারবো। রুদ্র কথে ছাড়াই দিয়ে দিল। অধরা পায়ে নেল পালিশ নিতে নিতে বলল, এর আগেও কি কাউকে নেল পালিশ দিয়ে দিয়েছেন? দিয়েছিলাম একবার। অধরা সোজা হয়ে কেমন একটা দৃষ্টিতে তাকিয়ে বলল, কাকে দিয়েছেন? ওই বিদেশে একটা ফ্রেন্ডকে। দেশে কাকে দিয়েছেন? তোকেই প্রথম। অধরা সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, আপনার ওই ফ্রেন্ড কেমন দেখতে? আমার থেকেও সুন্দরী কি? রুদ্র বিড়বিড় করে বলল, আতঙ্ক আবার সন্দেহও করতে জানে দেখছি। রুদ্র একটা ছবি বের করল। ওইটা ওর বিদেশি একটা ফ্রেন্ড, বলতে ওর নিজেরই ক্লাসমেট, আবার ওর বন্ধুর বউও। অধরা ছবিটা দেখে বলল, ঠিক আছে, বিশ্বাস হয়েছে? আপনি ফ্রেশ হয়ে আসুন, খাবার বাড়ছি। তুই? বাড়ির সবাই কোথায়? মা কই? বড় আম্মু আর আমার আম্মু দুজনে শপিংয়ে বলতে নিজেদের কিছু জিনিস আনতে গেছে, আর সোহা কোচিং থেকে আসেনি। রুদ্র অধরার কাঁধে একটু ধাক্কা দিয়ে শয়তানি হেসে বলল, তাহলে আমি আর তুই শুধু বাড়িতে? এখন তো কুপ্রস্তাব দিতেই পারি, বল। অধরা চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, আপনাকে মানহানির মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেব। তোর জন্য দুনিয়ার যে কোনো জেলেই যেতে রাজি আছি। অধরা নেল পালিশ নিয়ে উঠে সিঁড়ির দিকে যেতে যেতে বলল, আমি এগুলো রেখে এসে খাবার বেড়ে দিচ্ছি, আর আপনার কি এর মধ্যে খাবার টেবিলে চাই? রুদ্র বুকের বাঁ পাশে হাত রেখে বলল, ভালো না বাসলে অন্তত একটা মামলা দিও প্রিয়, তারিখে তারিখে দেখা তো হবে। অধরা সিঁড়ির মাঝখানে দাঁড়িয়ে বলল, আপনাকে যাবজ্জীবন জেল দেব।
রুদ্র হেসে বলল, তুই দিলে না করব না? সন্ধ্যের সময় আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজ এলেন। দুজনে ফ্রেশ হয়ে নিচে এসে বসলেন। অনিমা আর রুকাইয়াও বাড়িতে এসে পড়েছে। আরিফ নেওয়াজ আশেপাশে তাকিয়ে রুদ্রকে খুঁজছেন, কিন্তু ও বাড়িতে নেই, ইফতির সাথে দেখা করতে গেছে। অধরা আর সোহা ছাদে রয়েছে। ছাদের ফুল গাছগুলোর অপ্রয়োজনীয় ডাল পরিষ্কার, গাছের নিচে পড়ে থাকা শুকনো পাতা সরিয়ে রেখেছে, আরও দু একটা গাছ লাগিয়েছে। এগুলো করতে করতেই ওদের সন্ধে হয়ে যায়। দুজনে কাজ শেষ করে ছাদের পানির কল থেকে হাত ধুয়ে ওখানেই বসেছিল। সোহা আবার থেকে থেকে আদ্রের সাথে মেসেজ করছিল। অধরা কালকের থেকে আজ পর্যন্ত আদ্রের সাথে কথা বলেনি, খুব বড়সড় রাগই করেছে। রুদ্র কল দিল অধরার ফোনে। অধরা মুচকি হেসে কলটা রিসিভ করে কানে নিল। রুদ্র আগেই কথা বলেনি, কালকের মতো যদি আরিফ নেওয়াজ থাকে তখন আবার কি বলবে। অধরা হ্যালো বলতেই রুদ্র মনে মনে হাফ ছেড়ে বলল, অধরা কি করছিস? ছাদে বসে আছি। তুই কি একা? না, সোহা আছে। একটু সাইডে যা তো। অধরা উঠে দোলনায় গিয়ে বসল। রুদ্র বলল, তোর সাথে ইফতি কথা বলবে। আমার সাথে? কি বলবো আমি? রুদ্র ইফতিকে ফোনটা দিয়ে দাঁড়িয়ে রইল। ইফতি শুরুতেই বলল, অধরা ভালো আছো? আপনি? ভালো। আসলে তোমার সাথে কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। আসলে আমি সেদিন কথাগুলো যে বলেছিলাম তোমাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, জাস্ট রুদ্রকে বোঝানোর জন্যই বলেছিলাম। কথাগুলোর জন্য যে তুমি কষ্ট পাবে সেটা কখনোই চাইনি, এর জন্য আমি সরি। অধরা সরি বলতে হবে না, আমি কিছু মনে করিনি। ওদের কথা হতে হতে রুদ্র একটু দূরে গেল। ইফতি অধরাকে বলল, অধরা আরেকটা কথা বলবো? বলুন। ইফতি অবলীলায় বলে উঠল, রুদ্র তোমাকে অনেক ভালোবাসে, আমি ওর বন্ধু হিসাবে বলছি। ও না আগে কোনো মেয়েকে এতটা ভালোবাসেনি, বা সেরকম কোনো কিছু ওর জীবনে ঘটেনি। তোমাকে এক দেখার পরে ও এত ভালোবাসবে আমিও ভাবতে পারিনি। খুব ভালোবাসে ও তোমাকে। আমিও এই নিয়ে সেদিন কথা বললাম ওকে, আর তুমি শুনে নিলে। আমি আবারও এর জন্য সরি অধরা। অধরা হালকা হেসে বলল, ভাইয়া আর সরি বলবেন না, আমি কিছু মনে করিনি। রুদ্র এসে ইফতিকে বলল, কিরে কথা বলা হয়নি? হয়েছে। ইফতি অধরাতে বলল, অধরা যা বললাম সেগুলো সত্যি, তুমি কখনো ঠকবে না। আর কালকে আমার ফ্লাইট, আমার জন্য দোয়া করো। অবশ্যই, দোয়া রইল আপনার জন্য, ভালোভাবে থাকবেন। তাহলে রাখছি, হ্যাঁ, ভালো থেকো। আচ্ছা, আপনিও ভালো থাকবেন। ইফতি ফোনটা রুদ্রকে দিয়ে দেয়। রুদ্র অধরাকে বলল, তাহলে পরে কথা বলবো, রাখছি। আর মাকে বলে দিস রাত হবে ফিরতে। ঠিক আছে। রুদ্র কল কেটে দিয়ে গাড়িতে উঠে বসল। ইফতিও উঠে ড্যাশকে তাকিয়ে বলল, এখন বেলি ফুল আনতে গেছিলি তাই না? অধরা ছাদ থেকে আসার আগ দিয়ে ঝরে যাওয়া গোলাপ ফুলের পাপড়িগুলো দিয়ে দোলনায় R+A লিখে রেখে গেল। ওর আর রুদ্রের নামের ফার্স্ট লেটার, কিন্তু কি যেন মনে করে লিখাটা নষ্ট করে লিখল চোর আর। লেখা পড়ে নিজেই হাসতে হাসতে সোহার কাছে এলো। আদ্র আবার কলে ছিল। সোহা বলল, আদ্র ভাই কথা বলবে তোমার সাথে। অধরা সুযোগ হাতছাড়া করল না, মুখের উপরে বলে দিল, আমি কেন কথা বলবো? ও কম মারে আমাকে। আদ্র ওপাশে থেকে বলল, বাড়ি গেলে আরও মার খাবি। অধরা বলল, এসো না শুধু, আমি সবাইকে বলে দেব তোমরা প্রেম করছো। রাতে যখন রুদ্র ছাদে এলো তখন দোলনায় বসতে গিয়ে চোর আর লেখাটা দেখে কিছুক্ষণ ভাবল এটার মানে কি। পরক্ষণেই মনে পড়ল অধরাই ওটে চোর চোর বলে, আর এখানে ওর নামের ফার্স্ট লেটারও লিখে রেখে গেছে। রুদ্র পাপড়িগুলো সরিয়ে বসল। এরপরে অধরাকে কল দিল। অধরা রিসিভ করল। রুদ্র কয়েক সেকেন্ড চুপ রইল। এরপরে অধরার কণ্ঠকেই বলল, অধরা কি করছিস? শুয়ে পড়ব এখন। ও খেয়েছিস? আপনি? আচ্ছা, সোহা তোর পাশে শুয়েছে কি? না তো। তাহলে একটু ছাদে আয় তো, একটা জিনিস দেখাবো। পারবো না এখন, ছবি তুলে দেন দেখি। না, তুই আয়, আমি একা একা জিনিসটা দেখছি, তাই তোকে ডাকছি। বেশি সময় লাগবে না, জাস্ট আসবি, দেখবি, চলে যাবি। ঠিক আছে, আসছি। অধরা ফোনটা রেখে ছাদে গেল। রুদ্র অধরাকে পাশে বসতে বললে অধরা বলল, কি যেন দেখাবেন বলছিলেন? কই, কি দেখাবো? আপনি না বললেন আমার পাশে বস, তাহলে দেখাবো। পারবো না, এমনি দেখালে দেখান, না হলে চলে গেলাম। রুদ্র অধরার হাত টান দিয়ে পাশে একটু দূরত্ব রেখেই বসালো, না হলে অধরা আবার বলতেও পারে অস্বস্তি হচ্ছে। রুদ্র ঘাড় ঘুরিয়ে অপলক দৃষ্টিতে অধরার দিকে তাকিয়ে রইল। অধরা এই রুদ্রের দিকে তাকাচ্ছিল, আবার নিচের দিকে, নয়তো ডানে বামে। এরপরে রুদ্রের এই দৃষ্টি সরাতে আবারও বলল, আচ্ছা, কি যেন দেখাবেন বলছিলেন? রুদ্র হেয়ালি কণ্ঠে বলল, যা দেখাতে চেয়েছিলাম তা চলে গেছে।
একটু ধরে রাখতেন। রুদ্র হেসে বলল, তোকে রাখি যদি চাস তুই। আমি সেটা বলিনি তো। আমি। রুদ্র ওকে থামিয়ে দিয়ে জড়ানো গলায় বলল, অধরা, তুই যদি একবার এই রুদ্রের কাছে থাকার বায়না ধরিস তাহলে এই রুদ্র নেওয়াজ দুনিয়ার বিপক্ষে গিয়ে হলেও তোকে ধরে রাখবে। অধরা পলকনিশ দৃষ্টিতে তাকিয়ে রইল রুদ্রের দিকে। খুব করে রুদ্রের হাতটা একবার ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে ওর। রুদ্র দোলনার মাঝখানে রাখা অধরার হাতের ওপরে হাত রাখল। অধরা চোখ বন্ধ করে রইল কয়েক সেকেন্ড। মনে মনে যা চেয়েছিল তাই পেল। অবশ্য খুশিও হয়েছে। কিছু সময় যাওয়ার পরে রুদ্রই অধরাকে ছাদ থেকে চলে যেতে বলল। অধরা বায়না ধরে বলল, আর একটু থাকি, রাত হচ্ছে তো। একটু হলে কিছু হবে না। রুদ্র চট করে অধরার কোলে মাথা রেখে শুলো, আর ওর মুখপানে তাকিয়ে বলে উঠল, মাথাটা ধরেছে, একটু টিপে দে তো। অধরা মাথায় হাত রেখে আলতো করে টিপে দিতে শুরু করল। রুদ্রের কোনো মাথা ব্যথাই করেনি। অধরা যেন মাথায় হাত বুলিয়ে দেয় তার জন্যই বলেছে মাথাটা ধরেছে। রুদ্র কিছু একটা ভাবতে ভাবতে বলল, অধরা, তোর আমার বিয়ে হলে আমাদের একটা ছোট্ট সংসার হবে। আমি অফিস থেকে ফিরব, তুই দরজার সামনে দাঁড়িয়ে অপেক্ষা করবি, রান্না করবি আমার জন্য, আমার সাথে ঘুরতে বের হবি, আরও কত কি। অধরাও মুচকি মুচকি হাসছিল। পরপর রুদ্র বলল, তুই খুব চাপা স্বভাবের, ঠিক তোর বাপের মতো। আমি দেখেছি অফিসে বা বাড়িতে কোনো হাসির কথা হলে তোর বাপ যেমন হাসতে গিয়েও চুপ থাকে, তুইও তেমন হাসিস। তবে মাঝে মাঝে হাসিস ঠিকই, কিন্তু ভালোবাসা প্রকাশ করিস না। অধরা ঘাড় কাত করে বলল, আচ্ছা, আমার কাছে আমার নামেই অভিযোগ করছেন? করছি, অ্যান্ড 100 বার করব। কিছুক্ষণ পরে রুদ্র গভীর গলায় বলে উঠল, তুমি একজন যে আমার জীবনে এসে ধীরে ধীরে আমার সব কিছু হয়ে উঠলে। অধরা মনে মনে বলল, একবার তুই, একবার তুমি। আসলে বিয়ের পরে যে কি বলবে আল্লাহ ভালো জানে। রাত 11:30। রুদ্র অধরাকে নিয়ে ছাদ থেকে বের হলো। অধরা আগে নামল, রুদ্র ছাদের দরজা লাগিয়ে পরে নামল। অধরা রুমে ফিরে দরজা লাগিয়ে শুয়ে পড়ল। রুদ্রও তাই করল। তবে এত সুন্দর সময় কাটিয়ে দুজনের চোখেই ঘুম নেই। রুদ্র মেসেজ দিল অধরাকে, আতঙ্ক, কি করছিস? অধরা এই মেসেজের অপেক্ষা করছিল। মুচকি হেসে লিখল, কি আর করব, আপনার জন্য কফি বানাচ্ছি। আর ইউ সিরিয়াস? তোর মাথা ঠিক আছে? এই রাত্রিবেলা কফি কে খাবে? আপনার মাথা ঠিক নেই। এই রাত্রিবেলা আমি শুয়ে পড়া ছাড়া কি বা করব? আর বলছেন কি করছিস? ওহো, কালকে কলেজে যাবি? হ্যাঁ, যাব। ওই রাকিব তো মনে হয় তোর সাথে কথা বলার চেষ্টা করছে। জানি। আপনি কি করে জানলেন? জেনেছি। কি করে? ওসব তোর জানতে হবে না। ঠিক আছে, নাই জানলাম, এখন ঘুম পাচ্ছে। ওকে, ঘুমা। আমার কাছে এলে তো আর ঘুমোতে দেব না। অসভ্য লোক। তোর জন্যই তো অসভ্য হয়ে গিয়েছি। রাখছি, গুড নাইট। ওকে, গুড নাইট আতঙ্ক। আপনি চোর। কি চুরি করেছি শুনি? পরে বলবো, ঘুমান। বেশ। সকালবেলা আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ একটু হাঁটতে বেরোলেন, সাথে রুদ্রও আছে। কিছু দূর যাওয়ার পরে তিনজনের সামনে এসে দাঁড়ালেন রহমান মিয়া, নেওয়াজ পরিবারের আত্মীয়। আরমান নেওয়াজ আর আরিফ নেওয়াজের সাথে কুশল বিনিময় করে রুদ্রকে বললেন, রুদ্র না, কত বড় হয়ে গিয়েছ, কবে এলে? এই তো 20-22 দিনের মতো হলো। ও, ভালোই হয়েছে, দেশের ছেলে দেশে এসেছ। রহমান মিয়া আরিফ নেওয়াজকে বললেন, আরিফ, অধরাকে বিয়ে দিবে না? আরিফ নেওয়াজ হালকা হেসে বললেন, হ্যাঁ, দেব তো, মেয়ে মানুষ যখন, বিয়ে তো দিতেই হবে। রহমান মিয়া বললেন, আমার ছেলে রাফিকে তো দেখেছই, ওর সাথে বিয়ের প্রস্তাব দিলাম, কি বলো আরিফ? রুদ্র তৎক্ষণাৎ সামনে এসে বলল, ওই মেয়ের বিয়ে হয়ে গিয়েছে। রহমান মিয়া হেসে বললেন, কি বলো রুদ্র, মজা করছো? রুদ্র সোজা গলায় বলল, না আঙ্কেল, মজা করছি না, ওকে আমি বিয়ে করেছি, ও আমার বিয়ে করা বউ। রহমান মিয়া হেসেই বললেন, ভালোই, দোয়া করি তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক। আর আরিফ, কিছু মনে করো না, আমি না জেনেই প্রস্তাবটা দিয়েছি। আরিফ নেওয়াজ হেসে বললেন, না, সমস্যা নেই। তিনজনেই বাড়িতে ফিরে এলো। আরিফ নেওয়াজের মাঝে রুদ্রের সাথে কথা বলেননি, রুদ্রও না। তবে রুদ্র শুধু থেকে থেকে ওনাকে জ্বালাতে ইশারা করেছে। দুপুরে লাঞ্চ টাইমে রুদ্র বসেছিল ওর বাবা চাচার সাথে। আরমান নেওয়াজ বাহিরে গেলেন। আরিফ নেওয়াজ কফি খেতে খেতে ফোন স্ক্রোল করছিলেন। রুদ্র চেয়ারে হেলান দিয়ে অধরাকে কল দিল। অধরা কল ধরতেই রুদ্র আরিফ নেওয়াজকে শুনিয়ে বলল, কি গো, কি করছো? শ্বশুরের একমাত্র আতঙ্ক। অধরা নাক মুখ কুচকে বলল, গিরগিটিও এত রং পাল্টায় না যতটা আপনি পাল্টান। একবার তুই, একবার আপনি, একবার তুমি। আরে রাগ করিস না, আমারই তো তুই। তোকে এক এক সময় এক একভাবে ডাকতে ভালো লাগে বলেই ডাকি।
আরিফ নেওয়াজ ভ্রু উঠিয়ে তাকালেন রুদ্রের দিকে। রুদ্র হেসে হেসে অধরাকে বলল, তোকে ছাড়া একটা মুহূর্তও ভালো লাগে না রে, এই কাজবাজও মাথায় ধরে না। আরিফ নেওয়াজ শয়তানি হেসে বললেন, তাহলে বাবা বাড়িতে চলে যাও কেমন? অধরা ওর বাবার কণ্ঠ পেয়ে তাড়াহুড়ো করে বলল, আপনি বাবার পাশে বসে কথা বলছেন? হ্যাঁ, কথা বলবে তোমার বাবার সাথে? রাখুন তো ফোন। অধরা কল কেটে দিল। রুদ্র ফিচেল হেসে আরিফ নেওয়াজকে বলল, তোমার মেয়ে না তোমার মতোই হয়েছে, প্রকাশ করে না কিছুই। আরমান নেওয়াজ ইমে ঢুকতে ঢুকতে বললেন, দুজনে কিছু নিয়ে আলোচনায় মগ্ন নাকি? রুদ্র ফট করে বলে দিল, হ্যাঁ, যৌতুক নিয়ে কথা বলছিলাম। আরিফ নেওয়াজ কপাল কুঁচকালেন। ভাবলেন এই ছেলে নিশ্চয়ই পাগল হয়ে গিয়েছে তার মেয়ের জন্য, কখন কি বলছে তার ঠিক পাচ্ছেন না। আর লাজ লজ্জা তো ভুলেই গিয়েছে এই ছেলে। এই ভাবলেন, বিয়ের আগেই যে অবস্থা, বিয়ের পরে কি যে হবে আল্লাহ ভালো জানে। রুদ্র বাড়িতে ফিরল বিকেলেই, ফ্রেশ হয়ে খেতে এলো। অধরা, রুকাইয়া, অনিমা তখন নিচেই ছিল। দারোয়ান এলো একটা পার্সেল হাতে, বলা যায় একটা বড় বক্স। অধরাকে তিনি বললেন, মামনি, পার্সেল আছে তোমার নামে। অনিমা এগিয়ে গেলেন। অধরা এগিয়ে গিয়ে বলল, আঙ্কেল, এত বড় বক্সে পার্সেল? ডেলিভারি ম্যান দিয়ে গেল, উপরে তোমার নাম লেখা। অনিমা অধরাকে বললেন, অর্ডার করে এখন না জানার ভান করছিস না? অধরা মাথা নাড়িয়ে বলল, আম্মু, আমি শাড়ি আর দুটো ড্রেস অর্ডার করেছি, তাই কি সেগুলো এত বড় বক্সে দিবে? রুদ্র সে খেয়ালেই নেই, ও খাওয়ায় মনোযোগ দিচ্ছে। মনে হচ্ছে এখন খাবারের থেকে কোনো জিনিসই ইম্পর্টেন্ট নয়। এদিকে অনিমা তো রেগে ফুলে এক হয়ে আছেন। অধরা বক্সটা খুলতে শুরু করল। সেখানে দেখল কয়েক প্রকারের সি ফুড। অধরা একটু জোরেই রুকাইয়াকে ডেকে বলল, বড় আম্মু, দেখো সি ফুড। রুকাইয়া এগিয়ে এলেন। অধরা বলল, বড় আম্মু, এগুলো মনে হয় আদ্রকাই পাঠিয়েছে। রুদ্রের মেজাজ কেমন চড়া হয়ে গেল, খাওয়ার গতি বাড়িয়ে দিল। অধরা তখনই রুকাইয়ার ফোন দিয়ে আদ্রকে কল করল। আদ্র কল রিসিভ করতেই অধরা বলল, এই ভাইয়া, তুমি সি ফুড অর্ডার করেছ? কই, না তো। মিথ্যে বলছো কেন? যা, মিথ্যে বলবো কেন? কোথায় তুমি এখন? আজ সকালে না তোমার আসার কথা ছিল? আমি আসছি, 2 ঘন্টার মতো সময় লাগবে। ঠিক আছে, এসো। প্রায় 2.5 ঘন্টা পরে আদ্র এলো। তখন সন্ধেই। অধরাও ওর জন্য অপেক্ষা করছিল, সাথে রুদ্রও বসেছিল। আদ্র বাড়ির ভিতরে ঢুকল, সাথে একটা বক্স নিয়ে এসেছে। রুকাইয়া এগিয়ে গিয়ে বললেন, কেমন আছিস? ভালো, তুমি কেমন আছো মা? ভালো। তোর আসতে এত দেরি হলো কেন? অধরার জন্য সি ফুড আনতে গিয়েই দেরি হয়েছে, বাস মিস হয়ে গিয়েছে, তাই আবার গাড়ি ভাড়া করে আসতে হয়েছে। অধরা বলল, তুমি সি ফুড এখন নিয়ে এসেছো, তাহলে ডেলিভারি ম্যান যে দিয়ে গেল সেগুলো কে অর্ডার করেছে? সোফায় বসে আদ্র বলল, কই, আমি তো অর্ডার করিনি, আমি তো ওইখানে সব থেকে কিনে নিয়ে এসেছি। অধরা ভাবুক গলায় বলল, তাহলে কি আব্বু অর্ডার করেছে? কিন্তু আব্বু তো শুনেইনি, তাহলে কি রুদ্র ভাই আপনি? অধরা। রুদ্র অধরার মাথায় গাঁটটা মেরে বলল, এইটুকু বুঝতে এতক্ষণ লাগে? রুদ্রে যে অর্ডার করেছে অধরার বুঝতে বাকি রইল না। অনিমা পাশ দিয়ে অধরাকে বললেন, এগুলো তোকে 3 বেলা রান্না করে দেব, দেখি কত খেতে পারিস। উফ, বকো না তো আম্মু। আদ্র আশেপাশে তাকিয়ে সোহাকে খুঁজছে। সোহা নিচে নেই, ইচ্ছে করেই নিচে আসেনি, কেননে সোহার জন্যই আদ্র রাগ করে ঘুরতে চলে গিয়েছে। আদ্র ভাবছে, সোহা কি জানে না ও এই সময়ে আসবে, তবুও দেখা দিচ্ছে না কেন? অবশেষে আদ্র অধমাকে টেনে নিয়ে গেল উপরে। আদ্র ওর রুমে এসে অধরাকে জিজ্ঞাসা করল, সোহা কোথায় রে? রুমে আছে। ঘুমিয়ে আছে কি? না, তুমি গিয়ে দেখা করে এসো, পরে ফ্রেশ হয়ে যাব। ঠিক আছে, ফ্রেশ হও, তাহলে আমি আসছি। আদ্র শাওয়ার নিয়ে নিচে এলো। সোহা নিচেই ছিল তখন। রুকাইয়া রান্না করছেন, তাই সোহাকে বললেন আদ্রকে খাবার বেড়ে দিতে। সোহা তো তাই চাইছিল। ও আদ্রের পাশে এসে দাঁড়িয়ে খাবার বেড়ে দিল। আদ্র সোহার পায়ের উপরে পা রাখল। সোহা লাজুক হাসল। উপর থেকে রুদ্র ওদের এই দৃশ্য দেখে বিড়বিড় করে বলল, আর তো কয়টা দিন, এরপরে তোরা দেখবি আমাদের রোম্যান্টিক দৃশ্য। বউটা আমাকে যত্ন করে খাবার বেড়ে দেবে, মিষ্টি মিষ্টি করে কথা বলবে। উফ, ভাবতেই কি যে খুশি খুশি লাগছে। রাতের খাবার খেয়ে আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ আর অনিমা 3 জনে বসে কথা বলছেন। অধরা কিচেনে টুকটাক জিনিস দেখছিল। এরপরের থেকে রান্নাবান্নায় ফোকাস দেবে, তাই একটু আধটু জিনিসগুলো দেখছিল। রুদ্র সিঁড়ির উপরে থেকে একটু জোরেই অধরার উদ্দেশ্যে বলল, বউ বউ ডাক পারি, বউ তুই কার বাড়ি? আয় রে বউ, ঘরে আয়, তোর জামাই তোরে দেখতে চায়। রুদ্রের এই গান শুনে ড্রয়িং রুমে থাকা আরমান নেওয়াজ, আরিফ নেওয়াজ আর অনিমা 3 জনেই অবাক হয়ে তাকিয়ে রইলেন। তবে ওর কোনো হেলদোল নেই, যেন কিছুই বলেনি।
অধরা একবার ড্রয়িং রুমে বসে থাকা বাবা মা চাচাদের দিকে তাকাচ্ছে, আবার রুদ্রের দিকে তাকাচ্ছে। লজ্জাও লাগছে। ও মাথাটা নত করে উপরে চলে এলো। রুদ্রের মুখে ছিল বাঁকা হাসি। অধরা ওকে পাত্তা না দিয়ে হনহন করে নিজের ঘরে ঢুকে গেল। রুদ্র পিছু পিছু চলে এলো। অধরা সোজা ব্যালকনিতে চলে এলো। রুদ্রও এলো। অধরা আবারও রুমে ফিরে এলো। রুদ্র অধরার ওড়নার মাথাটা ধরে বাচ্চার মতো করে বলল, শোন না, চল আমরা বিয়ে করে ফেলি। বাড়ির কেউ বিয়ে নিয়ে এগোবে না রে, আমাদেরই কিছু একটা করতে হবে। অধরা পেছন ফিরে চোখ পিটপিট করে তাকালো আর বলল, আপনি যা শুরু করেছেন না, দেখবেন কালকেই বিয়ে পড়িয়ে দেবে। রুদ্র ফিচেল হেসে বলল, তোর জন্য একটু বেহায়া হতেই হলো, তবে আই প্রমিস বিয়েটা হলে একদম সিরিয়াস হয়ে যাব। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর পরবর্তী পার্টগুলো দেওয়া আছে অবশ্য, দেখে আসবেন। ধন্যবাদ।